বশিষ্ঠ বলেন যে ব্রাহ্মণের ধর্ম হলো ক্ষমা এবং পেশেন্স। আমার ক্ষত্রিয়ের এত বল, এত পাওয়ার, এত রকম অস্ত্র প্রয়োগ করলাম, তার কোনো সেটা কোনো পাত্তাই দিল না লোকটা, বসে বসে ব্রাহ্মণ হয়ে। মানুষের মাংস নেওয়া হলো, তখন বিভিন্ন অত্যাচার হচ্ছে, এক্সিকিউশনের যারা হচ্ছে জল্লাদ টাইপের আর কি, তাদের কাছে গিয়ে মানুষের মাংস নিয়ে, মানুষের মাংস দিয়ে একটা বিরিয়ানি গোছের কিছু বানানো হয়েছিল বোঝা যায়। কারণ আমার খাদকি তো হয়েছি, তাহলে সবচেয়ে আগে আপনাকেই খাবো, সবকে শেষ করেছে। কলমাস পদ ওকে বশিষ্ঠকে দেখে বলে, এই তোর সব ছেলেকে খেয়েছি, এবার তোকে খাবো, তোকে খেলে সব শেষ। একটা একটা প্রাণী হিসেবেই তো জন্ম নিয়েছি আমি। আমার দ্বিতীয় জন্ম কখন হবে? যখন আমাকে শিক্ষিত মানুষেরা আবার শিক্ষিত করবেন এই পৃথিবী সম্বন্ধে এবং জ্ঞান দিয়ে, সেটা আমার দ্বিতীয় জন্ম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। সো আজকের পর্ব হলো 14 নম্বর এপিসোড, আমাদের চতুর্দশ পর্ব। মহাভারত বললে চতুর্দশ বললে, হ্যাঁ বললে একটু সুবিধা হয়। তো এইখানে আমরা আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হলো তাপত্য কেন বলা হয়েছিল অর্জুনকে। অর্জুনের সঙ্গে গন্ধর্বরাজের ঝামেলা হয়, যুদ্ধ হয়। সেই যুদ্ধে গন্ধর্বরাজ পরাজিত হন। অর্জুনকে বলেন আগ্নেয়াস্ত্রর বদলে আমি তোমাকে অনেক কিছু দিচ্ছি, এবং সেখানে বেশ কিছু অশ্বের কথা বলা হয়। সেই সব তো হলো, কিন্তু হওয়ার পর অর্জুনকে বলে তাপত্য বলে সম্বোধন করে, তপতির সংবরণ গল্পটা আমরা শুনেছি। তারপর যেখানে শেষ হয় সেখানে অর্জুন জিজ্ঞেস করে যে আপনি শেষ করলেন বশিষ্ঠ বিশ্বামিত্র দিয়ে, এটা কি ব্যাপার, এটা সম্পর্কে একটু জানা যাক। তো আজকে আমরা সেই এপিসোড থেকে, সেই পর্ব থেকে শুরু করছি। এই পর্বের নাম যদি বলি আমাদের অনুযায়ী, রাজশেখর বসু অনুযায়ী, বশিষ্ঠ বিশ্বামিত্র শক্তি কলমাস পদ এবং ঔর্ব আর ধৌম, এই অবধি এই পুরোটা বলা আছে। তো এই প্রত্যেকটা একটা চরিত্র এবং তাদের একটা গল্প। হ্যাঁ, এই বই অনুযায়ী বিবেক দেবরার সেটা অনুযায়ী এটা চৈত্ররথ পর্বেরই অংশ। হ্যাঁ, এটা চৈত্ররথ পর্বেরই একদম শেষ। এরপরে আমরা স্বয়ম্বর পর্বে ঢুকবো। স্বয়ম্বর পর্ব আমরা এটাও জানি যে অর্জুনরা বেরিয়েই ছিল পাঞ্চাল রাজ্যে যাওয়ার জন্য, কারণ অর্জুনদেরকে ব্যাসদেব বলে দিয়েছিল যে 5 জন পতি হবে তোমার, দ্রৌপদীর সঙ্গে গিয়ে বিয়ে করো। ঠিক। তো এখান থেকে আমরা শুরু করি। তাহলে বশিষ্ঠ আর বিশ্বামিত্র ঝামেলাটা কি, এটা দিয়ে শুরু করি। বেশ, তাহলে শুরুটা আমি করি, তারপর তুই নেক্সট পার্টটা নিয়ে নে। বেশ। বিশ্বামিত্র ছিল একজন রাজা, এবং রাজা কি রাজা ছিল, ওর কি ছিল, একটা ওর ফ্যামিলি ট্রিটা একটু বলে দিই। এটা হলো কান্যকুব্জ রাজ কুশিক বলে একজন রাজা ছিল। তার পুত্র ছিল গাধী, তার পুত্র ছিল বিশ্বামিত্র। ঠিক। তো সে বিশ্বামিত্র একদিন মৃগয়া করতে বেরিয়ে সে বশিষ্ঠের আশ্রমে গিয়ে উপস্থিত হয়। বশিষ্ঠ হলো ইক্ষ্বাকুকুলের পুরোহিত, ব্রহ্মার মানুষ পুত্র এবং অরুন্ধতির পতি। এ হলো বশিষ্ঠ। ইক্ষ্বাকুকুল আপনারা সবাই জানেন, অযোধ্যা বা রামের যে বংশ, সেই বংশটাই হলো ইক্ষ্বাকুকুল বা ইক্ষ্বাকু বংশ। তো সুতরাং কোথায় ছিলাম, বিশ্বামিত্র বশিষ্ঠর আশ্রমে এলো, এবং বশিষ্ঠ যথারীতি রাজা এসছে। তো সে বলল যে আমার এক কামধেনু নন্দিনীকে বললো তুমি রাজার জন্য সব কিছু। কামধেনু এমন একটা জিনিস, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। কামধেনু শুধু মিষ্টির দোকান নয় কিন্তু, হ্যাঁ, কামধেনু অ্যাকচুয়ালি কামধেনুর কাছ থেকে যাই চাওয়া যায় সেটাই পাওয়া যায়। গাভী, হ্যাঁ, গাভী, যার থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো কামধেনু নন্দিনীকে বললেন যে তুমি সৎকারের জন্য ব্যবস্থা করো। তো সে তো খাবার দাবার, সোনা দানা সমস্ত কিছুই প্রডিউস করতে শুরু করলো, এবং বিশ্বামিত্র তো বিরাট আপ্লুত হয়ে যায় এই ব্যাপারটা দেখে। এবং যা যা খাবার প্রডিউস করে, এখানে খাবারের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে। এটা হলো নন্দিনী ধূমায়মান অন্নরাশি, এখানে স্যুপ বলে একটা কথা লেখা আছে, স্যুপ ব্র্যাকেটে ডাল লেখা আছে। তো আমি জানি না এটা স্যুপ শব্দটা কি এইখান থেকে এসছে কিনা আমি জানি না ইংরেজিতে, বাট এখানে কিন্তু স্যুপ শব্দটা লেখা আছে। দধি, ঘৃত, মিষ্টান্ন, মদ্যও দিয়েছেন, দুপেগ ইয়েও দিয়েছে আর কি, হুইস্কি সম্ভবত, প্রভৃত ভক্ষ পেয়ে এবং বিবিধ রত্ন দিয়ে ফিরে একেবারে দারুণ ব্যাপার। বিশ্বামিত্র বলল আমার রাজ্য আপনি নিয়ে নিন, বশিষ্ঠকে বলল আমার রাজ্য নিয়ে নিন,
আমার থেকে 10 কোটি গাভী বা ধেনু আপনি নিয়ে নিন, কিন্তু আমার এই নন্দিনী কামধেনুকে লাগবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি শুধু ইন্টারজেক্ট করে, যে খাবার যে দেওয়া হয়েছিল সেখানে লেখা হয়েছে যে 6 রকম ডিফারেন্ট ফ্লেভার, 6 রকম স্বাদের খাবার দেওয়া হয়েছিল। এটা কিন্তু ভারতবর্ষের যে খাদ্য শাস্ত্রই বলতে পারি আমরা, বা খাবার নিয়ে আইডিয়া, সেটার একটা এখানে উদাহরণ পাওয়া যায়। যেই 6 রকম স্বাদ কি, সেটা হচ্ছে কটু, পাঞ্জেন্ট, যেটা আর কি তিতাও বলতে পারি, তেতোই, হ্যাঁ, কটু, অম্ল মানে টক, তারপর হচ্ছে মধুর মানে মিষ্টি, লবণ সল্টি, তিক্ত না, তেতা না, তিক্তটা আলাদা, কটু হচ্ছে পাঞ্জেন্ট, আর তিক্ত হচ্ছে বিটার, রাইট, এবং কষায় বা কষা স্বাদ, অ্যাস্ট্রিনজেন্ট যেটাকে বলে। তো এই 6টা স্বাদ মিলে এবং তার বিভিন্ন রকম মিশ্রণে বিভিন্ন স্বাদ তৈরি হয়। এই কনসেপ্টটা তার মানে ভারতবর্ষের খাদ্যাভ্যাসের একটা আইডিয়া বা এটা একটা থিওরি। কারেক্ট। এবং সেটা এই প্রত্যেকটা স্বাদই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান এখনো অবধি ভারতবর্ষের সমস্ত রান্নায়, বিভিন্ন প্রদেশের রান্নায়। এবং কটু যদি বলিস, কটু মানে কিন্তু পাঞ্জেন্ট যেটা, সেটা মানে কিন্তু অনেক সময় ফার্মেন্টেডও বলা যেতে পারে, যে ফার্মেন্টেড জিনিসপত্র তো খাওয়া হয় এখন অবধি, বিভিন্ন জায়গায় খাওয়া হয়। তো এবার বিশ্বামিত্র বললেন এই কামধেনু আমার দরকার, এই কামধেনুকে আমি চাই। বশিষ্ঠ কিন্তু বললেন যে না, এইটা করো না, এটা মানে তুমি তোমার বল, তোমার ধর্ম আমি মানলাম, কিন্তু তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যা, তুমি বল অনুযায়ী তুমি বল প্রয়োগ করে নিতেই পারো, কিন্তু সেটা কিন্তু তোমার জন্য খুব একটা ঠিক হবে না, এটা করো না। বিশ্বামিত্র কিছুতেই শুনলেন না এবং নন্দিনীকে একটা চাবুকের বাড়ি মারলেন এবং বললেন, না, প্রথমত তো বিশ্বামিত্র বলেছিলেন যে এর বদলে আমি আপনাকে গাভী এবং আমার সমস্ত রাজ্য দিতে রাজি আছি, এবং বশিষ্ঠ সেটা বলেন এগুলো নিয়ে আমার কোনো কাজ নেই, এবং মানে আমি তো ব্রাহ্মণ, আমার তো এইসব নিয়ে কোনো কাজই নেই। তো বিশ্বামিত্র বলপূর্বক ওকে হরণ করার চেষ্টা করতে শুরু করলো। নন্দিনী তখন বশিষ্ঠকে বলে যে আপনি এটা কি করছেন, মানে আপনি কেন আটকাচ্ছেন না, কেন আমাকে নিয়ে যাচ্ছে এইভাবে। তো বশিষ্ঠ তখন খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বলে, এবং এই পার্টিকুলার ইয়েটাতে ইম্পর্ট্যান্ট কিন্তু এই শেষ অবধি এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হলো বশিষ্ঠ বলেন যে ব্রাহ্মণের ধর্ম হলো ক্ষমা এবং পেশেন্স, ক্ষত্রিয়র ধর্ম বল। এবার যদি ও বলপূর্বক তোমাকে নিয়ে যেতে চায়, আমি তো কিছু করতে পারবো না। তুমি যদি নিজ ক্ষমতায় পারো, যদি আমার কাছে থাকতে চাও, তাহলে তুমি থেকে যাও, তুমি তো কামধেনু, তোমার অনেক ক্ষমতা। নন্দিনী তখন যেটা করেন সেটা হলো কামধেনু, সে যা চাইবে তাই প্রডিউস করতে পারে। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো তার বিভিন্ন অঙ্গ থেকে সৈন্য বেরোয়। এবার সৈন্যর মধ্যে কি কি লেখা আছে? লেখা আছে পক্ষব, দ্রাবিড়, শক, যবন, শবর, পৌন্ড্র, কিরাত, সিংহল, বর্বর, খস, পুলিন্দ, চীন, হুন, কেরল, ম্লেচ্ছ। এত ধরনের সৈন্য তার মধ্যে থেকে প্রডিউস হয়। এবার এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো শকের কথা আছে, যবন আছে। যবন মানে বিদেশিদের বা গ্রিকদের যবন বলা হয়, বা আমাদের সময় যখন ব্রিটিশরা ছিল ব্রিটিশদেরকেও যবন বলা হতো। সিংহল, চীন, হুন, শক সাইথিয়ান যারা, তাদেরকে শক বলা হতো। এবার এই এতগুলো জাতি কি সেই সময় ভারতবর্ষে বা ভারতবর্ষের যে এরিয়াটা ছিল সেই এরিয়া ছিল? এটা একটা ভাবনা হতে পারে বা একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, যে তাহলে এই যে যারা যারা এই পুরো এরিয়াটায় থাকতো, শক, যবন, এই পুরোটা কি এই পার্টিকুলার ভূখণ্ডটার মধ্যেই ছিল, বা সেটাকে কি বড়োভাবে দ্রাবিড় বল বা আর্যাবর্ত বলা হতো? সেটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা আমার মনে হয় যে, আচ্ছা, প্রথম মহাভারতের লিখিত সংস্করণ কিন্তু প্রথম বা দ্বিতীয় শতকের আগে প্রথম বা দ্বিতীয় শতকের আগে পাওয়া যায়নি। খ্রিস্টাব্দের কথা বলছি, প্রথম বা দ্বিতীয় খ্রিস্টাব্দের আগে, মানে খ্রিস্ট শতক যেটাকে বলা যায়, তার আগে পাওয়া যায়নি। তো এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে যে মহাভারতটা লেখা হলো কবে। ঐতিহাসিকরা বিভিন্ন রকম মত প্রকাশ করেন। এবার আপনাদের মধ্যে যারা আছেন, যারা মনে করেন যে মার্কসিস্ট হিস্টোরিয়ান মানেই ভুল, তাদের
কে বলতে হবে, তাহলে সেটা প্রমাণ করতে হবে, কারণ তারা প্রমাণ সহই বলছেন যে এর আগে তো পাওয়া যাচ্ছে না মহাভারত কোথাও লেখা, তার মানে সেটা সে সময় লেখা হয়েছে সম্ভবত। হয়তো এই গল্পগুলো পুরনো গল্প, সেগুলোকে একত্রিত করে এক জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে প্রথম দ্বিতীয় শতক। যদি তাই হয় তাহলে সেই সময়কার সমাজ ব্যবস্থার একটা প্রতিফলন সেখানে পড়তেই হবে। হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই একদম। এটা একটা দিক গেল। দ্বিতীয় হচ্ছে যে মানে মহাভারত কবে লেখা হয়েছে, মহাভারত ইতিহাস কি না, মহাভারতের সব ঘটনা ঘটেছিল কিনা, তাতে কি মহাভারতের গুরুত্ব কিছু পরিমাণও বাড়ে বা কমে? না, একদমই নয়। কাজে ওটা কোনো আইডিয়াই নয়। মহাভারত থেকে কি শিখতে পারছি আমরা সেটা ইম্পর্টেন্ট। ওটা যদি প্রথম শতকেও লেখা হয়ে থাকে তাহলেও কিচ্ছু আসে যায় না, পরেও যদি লেখা হয়ে থাকে পঞ্চদশ শতকে লিখলেও কোনো আসে যায় না, কারণ এরকম একটা কাহিনী যে লেখা হয়েছে আমাদের ভারতবর্ষে, এটাই অনেক বড় ব্যাপার। একদমই তাই। আচ্ছা, তো এবার ঐতিহাসিক দিক থেকে যদি দেখি তাহলে শক, হুন, যবন, চীন, পল্লব পার্সিয়ানদের বলা হতো। হ্যাঁ, তো সিংহল, তার মানে সে যদি ভারতবর্ষে লেখা হয়ে থাকে, কান্যকুব্জ বা কনৌজ, এটা আমরা ইতিহাসে পড়েছি। কনৌজের আবির্ভাব একটা আলাদা স্বাধীন রাজ্য হিসেবে কিন্তু অনেক পরের ঘটনা। তো সেটার আইডিয়া যদি না থাকে তাহলে পরে কনৌজ বা কান্যকুব্জের রাজা বিশ্বামিত্র এটা বলা সম্ভব হতো না। রাইট। তার মানে এই আইডিয়াগুলো কিন্তু মহাভারত লেখার সময় সম্ভবত ছিল। তো ওই বললাম ইতিহাস এটা কি না তাতে কিচ্ছু মাত্র যায় আসে না। বাট আমরা কিভাবে এটাকে ইন্টারপ্রেট করতে পারি? হ্যাঁ, তুই যেটা ইন্টারপ্রিটেশন করছিস সেটাও হতেই পারে যে আর্যাবর্তের যে আইডিয়াটা তাতে সবাই ছিল, হতেই পারে, বা সমস্ত লোক তখন বিভিন্ন জায়গায় মিশ্রিতভাবে থাকতো, এটাও হতে পারে। যে কোনো ভাবেই হলে পারে। ইতিহাসে তো আলেকজান্ডারের আগে যবনের কথা লেখা নেই, না লেখা নেই, কোথাও লেখা। তার আগে তো ভারতবর্ষের সাথে ওদের ওইভাবে যোগাযোগ স্থাপন হয়নি, না ইতিহাস অনুযায়ী তো হয়নি। এবার এখানে যখন লেখা আছে তার মানে তার একটা ইতিহাসের প্রভাবও তার মধ্যে পড়তে পারে, কিংবা একটা যেভাবে আমরা ইন্টারপ্রেট করতে চাই সেভাবে ইন্টারপ্রেট করতে পারি। তো নন্দিনীর এবার এত ধরনের সৈন্য বেরোলো, এবং সৈন্য বেরিয়ে বিশ্বামিত্রর মানে বিপর্যস্ত করে তাকে একটা মানে অনেক যোজন দূরে পাঠিয়ে দেওয়া হলো। তুমি মানে ও পারলই না জাস্ট। বিশ্বামিত্র এবার তারপর রেগে ভাবলো যে বশিষ্ঠ এইসব করিয়েছে, ওর তো ওর কামধেনু। বশিষ্ঠকে সরাঘাত করা শুরু করে। বশিষ্ঠর মানে আশ্রমের মধ্যে মানে অগ্নিবাণ টান ছড়ে। বশিষ্ঠ কিন্তু চুপচাপ বসে একটা বাঁশের বংশদণ্ড, একটা বাঁশের একটা কঞ্চি নিয়ে এরকম করে সবগুলোকে সমস্ত বাণ করে দেয়। এই ঘটনাটা বিবেক দেবরায়ের বইতে নেই, মানে বিবেক দেবরায়ের অনেকে লিখেওছেন, আপনাদের মধ্যে অনেকে ওই আমাদের আগের চ্যানেলে, যে বিবেক দেবরায় যেখান থেকে লিখেছেন সেটা একটা রিভাইজড ভার্সন করা হয়েছিল, সেখানে অনেক শ্লোক বাদ দেওয়া হয়েছিল। তো এই ঘটনাটা এই জন্য ওই বইতে স্থান পায়নি। রাইট। এবার এইটা করাতে যেটা হলো বিশ্বামিত্র, এখানে এই শ্লোকটার গুরুত্বটা কোথায়, এইটা করাতে সব ভস্মীভূত হয়ে গেল। মানে ওর যত দিব্যাস্ত্র প্রয়োগ করছে বিশ্বামিত্র সব ভস্মীভূত হয়ে যাচ্ছে। আর বিশ্বামিত্র বলছে যে না, এটা একটা ব্রাহ্মণ বসে আমার ক্ষত্রিয়ের এত বল, এত মানে পাওয়ার, এত রকম অস্ত্র প্রয়োগ করলাম, তার কোনো মানে সেটা কোনো পাত্তাই দিল না লোকটা বসে বসে ব্রাহ্মণ হয়ে। এবার এখানে একটা লেখা আছে, একটা শ্লোক লেখা আছে, ধিক বলং ক্ষত্রিয় বলং ব্রহ্ম তেজ বলং বলম বলা বলং বিনিশ্চিত্ত তপ এব পরং বলম। এর মানেটা দাঁড়ায় হলো ক্ষত্রিয়ের বলকে ধিক, আমার কি ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয়ের বলকে ধিক, ব্রহ্ম তেজি হলো আসল বল, এবং এই বলাবল দেখে আমি নিশ্চিত জেনেছি যে তপস্যাই হলো পরম বল। তার মানে এই যে ওই লোকটার এই ক্ষমতা দেখে বিশ্বামিত্র মানে বশিষ্ঠের এই ক্ষমতা দেখে বিশ্বামিত্র বললো যে আমি এতটা বলবান একটা লোক, এত দিব্যাস্ত্র আছে আমার কাছে, এই লোকটা চুপচাপ বসে শুধু তপস্যা করে, তাতে এর এত ক্ষমতা। এখান থেকেই বিশ্বামিত্রকে বশিষ্ঠ বললো, তাহলে মানে ওর নিজেরই রিয়েলাইজেশন হলো। হওয়ার পর বশিষ্ঠ কিন্তু এখান থেকে প্রথম ঋষির হিসাবে বিশ্বামিত্র নিজেকে ঋষি হিসাবে বা তপস্যায় নিযুক্ত হলেন, এবং তারপর ওই প্রথম কিন্তু রাজর্ষি থেকে বিশ্বামিত্র একটা অদ্ভুত জার্নি আছে। বিশ্বামিত্র জার্নি হলো, আমরা কিন্তু বিশ্বামিত্রকে বেশিরভাগ সময় মানে যারা খুব বেশি ডিটেলে যায়নি তারা কিন্তু জানে বিশ্বামিত্র একজন ঋষি, তাই সবাই জানেন বিশ্বামিত্র মেনকা খুব পপুলার একটা গল্প শকুন্তলার পার্টে। বিশ্বামিত্র কিন্তু প্রথমে ছিলেন রাজর্ষি,
রাজর্ষি বিশ্বামিত্রকে বলা হয়েছে কেন? তার কারণ বিশ্বামিত্রের কিছু জিনিস ভালো ছিল যখন তিনি রাজাও ছিলেন। রাজারা যাদের মধ্যে ঋষিসুলভ কিছু ঘটনা থাকতো তাদেরকে রাজর্ষি বলা হতো। রাজর্ষি থেকে তিনি এখানে ঋষি হন এবং তারপর মহর্ষি মানে মহাঋষি যাকে বলে সেইটা লাভ করেন। রামায়ণে গিয়ে আবার তিনি ব্রহ্মর্ষি পদটা পান, মানে ব্রহ্ম ঋষি যাদেরকে বলা হয় তারা কিন্তু খুব বেশি নেই। বিশ্বামিত্রের জার্নি আছে। এবার এরপরেও আরেকটা মানে এরপরের গল্পটা তুই বল, কিন্তু এখানেও একটা জিনিস পরে একটা অদ্ভুত জিনিস পাওয়া যায়, এটা হলো বিশ্বামিত্রর কিন্তু এই যে বশিষ্ঠর সঙ্গে যে ঝামেলাটা হলো তার কিন্তু রাইভালরিটা এর পরের গল্পটাতেও আছে। হ্যাঁ, ওই রাইভালরিটা কোনোদিনই কাটেনি, না কোনোদিনই কাটেনি। তো চলো নেক্সট গল্পে যাওয়া যাক। নেক্সট গল্পে যাবার আগে আমি একটা এখান থেকে আমাদের শিক্ষা, সেটা হচ্ছে যে এটাকে একভাবে তো দেখাই যেতে পারে যে কাস্ট সিস্টেমে ব্রাহ্মণকে ক্ষত্রিয়ের উপরে রাখা হচ্ছে এবং কেন রাখা হচ্ছে তার একটা বর্ণনা, যেটা এক জাতীয় এক ধরনের মানুষ সেভাবে ওটাকে ব্যাখ্যা করেন। কিন্তু আমার মনে হয় এখান থেকে শিক্ষণীয় এটাই যে ব্রাহ্মণ কাকে বলি, যে জ্ঞান আছে, যার শিক্ষা আছে এবং জ্ঞান আছে। এবং ক্ষত্রিয় কাকে বলা, যে মূলত যুদ্ধ বিগ্রহ এবং রাজ্য শাসনা করেন, রাজ্য চালনা রাজ্য শাসন করেন। তো রাজ্য চালনা এবং রাজ্য শাসনের যে ক্ষমতা তার চাইতে জ্ঞানের ক্ষমতা বেশি, একদম এটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্স এই মেসেজটা, যে জ্ঞান শিক্ষা এগুলো ক্ষমতা সবসময় রাজ্য চালনা এবং মানে বল তার চাইতে বেশিই হয়। এটাকে ভুলভাবে ব্যাখ্যা না করে, এটাকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করতে পারে যে রাজ্য আর ধর্মতালের পাশাপাশি, রাষ্ট্র আর ধর্মতালের পাশাপাশি থাকতে হবে, বাট ধর্ম কিন্তু এটা নয়। না, ব্রাহ্মণ কিন্তু ধর্ম নয়। তখন ব্রাহ্মণ হলো তুই যেটা বলি জ্ঞান, ব্রহ্ম তেজ বলছে। তেজ কি, যে ও বলছে ক্ষত্রিয়র এত বল সব বৃথা হয়ে গেল, হ্যাঁ, বিকজ অফ ইয়োর জাস্ট তোমার নলেজ। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও তো রাজা ছিল, তার মানে ও ক্ষত্রিয় ছিল একদম। তারপরে ও কি করে ব্রাহ্মণ হয় যদি কাস্টিজম এত স্ট্রং হতে পারে? ঠিক, একই জেনারেশনের মধ্যে একই মানুষ কি করে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়ে গেল? এবং ঋষি থেকে ব্রহ্মর্ষি অব্দি চলে গেল। তার মানে এই যে বলা হয় একটা ধরনের যে এটা পুরোপুরি বংশানুক্রমিক খানিক তো আছেই, মহাভারতেও আছে, কিন্তু মহাভারত পুরোপুরি কাস্টিজমের কথা কিন্তু বলছে না, কারণ বিশ্বামিত্র রাজা থেকে ব্রাহ্মণ হয়ে গেলেন, এর আগেও আমরা দেখেছি। এবং শুধু তাই না, ব্রাহ্মণ হওয়া মানে কি, ব্রহ্ম জ্ঞানের মধ্যে ব্রহ্মজ্ঞান ওই লেভেলে প্রকাশ পাবে যাতে তোমাকে ব্রাহ্মণ বলে সম্বোধন করা যায় বা ব্রাহ্মণ বলে উপাধি দেওয়া যায় তোমাকে। সেখানে একজন রাজা সে জ্ঞান তপস্যার দিকে গেল, জ্ঞান অর্জনের জন্য। তপস্যা মানে কি, সে জ্ঞান অর্জনের দিকে গেল, মানে সেলফ রিয়ালাইজেশন বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলা যেতে পারে এটাকে, সেটার দিকে গেল, গিয়ে ফাইনালি সে ঋষি হলো। অবশ্যই এটা একটা খুবই ইম্পর্টেন্ট। এবং জ্ঞান এবং এই শিক্ষা হলে পরে যে বলটা, সেই বলটা কি বল, সেটা আমাদের পরের গল্পগুলোতে আরেকটু পরিষ্কার করে আছে। চলো, গল্প হচ্ছে কলমাসপদের গল্প। কলমাসপদ তো ইক্ষ্বাকু বংশের একজন রাজা, অযোধ্যার রাজা বেসিক্যালি। তো কলমাসপদ মৃগয়া করছেন। আচ্ছা, এই সময়টা যখনকার এই গল্পটা, সেটা তখন কলমাসপদের রাজপুরোহিত কে হবেন, বশিষ্ঠ না বিশ্বামিত্র, এ নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, কম্পিটিশন চলছে বেসিক্যালি। কারণ ওই গল্পটা বলা হচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে যে পাণ্ডবদের একটা রাজপুরোহিত দরকার, একজন গাইড দরকার, ঠিক, হ্যাঁ, শিক্ষিত একজন ব্রাহ্মণ দরকার। সেই পরিপ্রেক্ষিতে গল্পটা পুরো। কলমাসপদের এই সময় রাজপুরোহিত কে হবে, তো বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মধ্যে চলছে। বিশ্বামিত্র চাইছেন যে আমাকে রাজপুরোহিত করা হোক, এটা কনটেক্সট। এবার কলমাসপদও মৃগয়া করতে গেছেন, মৃগয়া করতে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো সেখানে তার সাথে দেখা হলো শক্তিকে বশিষ্ঠের ছেলে শক্তি তার সামনের রাস্তায়, মানে উনিও আসছেন, মুখোমুখি দাঁড়িয়ে যায়। তো ইনি রাজা কলমাসপদ এত বড়, উনি বললেন ব্রাহ্মণকে, মানে শক্তিকে, যে সরে দাঁড়ান। শক্তি বললেন যে না, আমি তো ব্রাহ্মণ দিয়ে যে রাস্তা থেকে কখনো সরবে না, আমি সরব না। সম্ভবত ইগোর লড়াই হতে পারে, এর থেকে আর বেশি কিছু আমার মনে হলো না পাওয়ার মতো। তো যা হোক, কিন্তু আমাদের কলমাসপদ তখন চাবুক নিয়ে কষাঘাত করলেন বা চাবুকাঘাত করলেন শক্তিকে। এবার অভাবনীয় ব্যাপার, একজন রাজা সে একজন ব্রাহ্মণকে চাবুক দিয়ে কষাঘাত করছে। শক্তি অবভিয়াসলি এরকম একটা কাজ করলে পরে কি করবে, আমরা মহাভারতে কি দেখছি, যে অভিশাপ দেবেন। তো শক্তি অভিশাপ দিলেন যে আপনি আমাকে এভাবে মারলেন, তার জন্যে আপনাকে আমি অভিশাপ দিলাম যে আপনি নরখাদক হবেন।
হ্যাঁ, আপনি নরমাংস ভোজি হবেন, নরখাদক হবেন, নরমাংস ভোজি হবেন। তো এটা শুনে তো কলমাসপদের মানে ভেঙে পড়লো পুরোপুরিভাবে। সে একেবারে পায়ে লুটিয়ে পড়লো, না আপনি ফেরত নিন, আমার এই এত বড় অভিশাপ আমাকে দেবেন না। তো এই মতো অবস্থায় বিশ্বামিত্র ওখানে কোনো কারণে ওখানে ছিলেন, এবং উনি দেখতে পেয়ে একটু আড়াল হয়ে ব্যাপারটা পুরো লক্ষ্য করলেন যে কি হচ্ছে। তার সাথে তো বশিষ্ঠরা একটা চলছিল, তো সে কলমাস পেয়ে একটা বুদ্ধি কিছু একটা করলো। কি বুদ্ধি সেটা আমি বলছি পরে। সে একটি রাক্ষসকে কলমাসপদের শরীরে প্রবেশ করিয়ে দিল, কিঙ্কর। সেই রাক্ষসের নাম হচ্ছে কিঙ্কর। কিঙ্কর নামক রাক্ষসকে সে বললো যে ঢুকে, তার মানে ওর ভেতরে রাক্ষস ভাব প্রকাশ পাবে, এটাই হচ্ছে কথা, যাতে সে ক্ষমাটা যে চাইছে সেটার থেকে যাতে সে বিরত থাকে। হলো, তো রাক্ষস প্রবেশ করে গেল। রাক্ষস প্রবেশ করার মানে কি? রাক্ষস ভাবটা প্রকাশ করা, যে একজন মানুষ যার মধ্যে রাক্ষস ভাব প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমরা তো সবসময় বলি যে একজন মানুষের মধ্যেই দেবত্ব এবং ইভিল অ্যান্ড গড আর কি, মানে ইভিল অ্যান্ড গুড একসাথে করে। এবার যদি ইভিলটা বেশি স্ট্রং হয়ে যায়, সেটাই তো রাক্ষস ভাব প্রকাশ পাওয়া। একদম। কলমাসপদ একেবারে অস্থির হয়ে গেছেন এতে, যে রাক্ষস ভাবের জন্য মানে কোনো উগ্র হয়ে গেছেন, চণ্ডালের মতো কাজ করছেন। এই মতো অবস্থায় একদিন তিনি মৃগয়া গেলেন আবার। তো মৃগয়া যাওয়ার সময় এক ব্রাহ্মণের সাথে তার দেখা, অন্য ব্রাহ্মণ আর কি, তার নাম লেখা হয়নি। তো সে ব্রাহ্মণের সাথে দেখা হলো। তো তিনি বললেন, আমি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আপনি তো রাজা, আমাকে কিছু খাবারের জোগাড় করে দিন। ভিক্ষা যেভাবে ভিক্ষাবৃত্তি করেন সেভাবে। খাবারের মধ্যে কিন্তু স্পেসিফিক বলেছিলেন অন্ন এবং মাংস দিন আমাকে। হ্যাঁ, অন্ন এবং মাংস। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো ব্রাহ্মণ হিসেবে একজন ব্রাহ্মণকে সবসময় নিরামিষ ভোজী বলা হয়, বা সেই অর্থে তাহলে এখানে কি করে এই জিনিসটা আসছে যে ব্রাহ্মণ মাংস চাইছে খেতে। তার মানে অনেকেই বলেন ঋগ্বেদে মাংস খাওয়ার বর্ণনা আছে বা কথা লেখা আছে, বা কোনো সময় কিছু কিছু মানুষ এটাও বলেন যে ইনফ্যাক্ট আমাদের নৃসিংহপ্রসাদ ভাদুরী একটা কথায় বলেছেন যে রাম মাংস ভক্ষণ করতেন। না, তো বাল্মীকি রামায়ণে তো লেখা রয়েছে, লেখা রয়েছে। তার মানে ব্রাহ্মণের মাংস খাওয়াটা এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে আন্ডারলাইন করা আছে, ব্রাহ্মণ মাংস খেতে চাইলেন। ব্রাহ্মণ, হ্যাঁ, মানে মানুষের কতটা অর্বাচীন হয়ে গেছে ভাব। নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতন একজন ওরকম মানুষ, যিনি যার মতো রামায়ণ মহাভারত এবং এগুলো আর পুরাণ বা এই জ্ঞান, আমরা তার নখের কেন, মানে তার কোনো যোগ্যই নই। তিনি বলছেন যখন আমরা মেনে নেব একদম, যে উনি যখন বলছেন তাহলে ওটা ঠিক। তার নিচে গিয়ে লোকে কমেন্ট করছে আপনি কি জানেন। হ্যাঁ, যাকে এসব তো সময়ে বাস করছি আমরা কিছু সময়। হ্যাঁ, এই আর কি, মানে এই মুহূর্তে যদি বিশ্বামিত্ররা একটু বশিষ্ঠকে সঙ্গে লড়াই করে যদি একটু তপস্যা যেত, তাহলে কিন্তু ভালোই হতো। হ্যাঁ, এই সময়ের হিসেব মতো নৃসিংহপ্রসাদ ভাদুরী হচ্ছে বশিষ্ঠের মতো একজন মানুষ, যাকে এই জিনিসটা করা যায় না। তো যা হোক, হ্যাঁ, তো মাংস ভক্ষণ করতে চাইলেন। রাজা বলেন, আসছি, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। তো কলমাসপদ চলে গেছেন, ওনার মধ্যে তো রাক্ষস ভাব আছে এবং সারাদিনের বিভিন্ন কাজকর্মে উনি গেছেন ভুলে। সন্ধেবেলায় ওনার মনে পড়েছে, আরে ব্রাহ্মণ তো আমার থেকে খাবার চেয়েছিল, মাংস ভাত। তো লোককে ডেকে বললেন যে যাও, ওনাকে দিয়ে এসো প্রাসাদ থেকে, প্রাসাদ বা ক্যাম্প যেটাই হোক, মাংস ভাত দিয়ে এসো। সে বললো যে মাংস সব শেষ, এই মুহূর্তে আর মাংস নেই, কি করা যায়। এখানে একটা অদ্ভুত ঘটনা বললেন উনি, যে তাহলে মানুষের মাংস দিয়ে এসো ওকে। মানুষের মাংস নেওয়া হলো, মানে তখন বিভিন্ন অত্যাচার হচ্ছে, এক্সিকিউশনের যারা হচ্ছে জল্লাদ টাইপের আর কি, তাদের কাছে গিয়ে মানুষের মাংস নিয়ে, সেই মানুষের মাংস দিয়ে একটা বিরিয়ানি গোছের কিছু বানানো হয়েছিল বোঝা যায়, কারণ মানুষের মাংস এবং ভাত একসাথে রান্না করা হয়েছে, এটা বিরিয়ানি তো একদম। তো এবং ঋষিও বিরিয়ানি খেতে চাইতেন। আমার নিজের বামুন হওয়াতে একটা মনে হলো, এতদিন মনে হতো যে কি ভুল করছি কিছু, কালকেও বিরিয়ানি খেয়েছি, আজ থেকে আর মনে হচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, একে মানুষের মাংসের বিরিয়ানি পেশ করা হলো। ব্রাহ্মণ দেখেই বুঝলেন যে এটা তো অভক্ষ, এটা তো একটা সাংঘাতিক বাজে ব্যাপার হয়েছে। তো তখন মানে ব্রাহ্মণের মেইন প্রবলেমটা কিন্তু মাংস ভাতে নয়, ব্রাহ্মণের মেইন প্রবলেমটা মানুষের মাংসতে। তখন ব্রাহ্মণ একে অভিশাপ দিলেন আবার,
সেই একই অভিশাপ যে আপনি নরখাদক হবেন, আপনি আমাকে এরকম একটা বাজে ব্যাপার করেছেন, আপনি নরখাদক হবেন। তো এই দুবার কিন্তু কলমাসপদ অভিশাপ পেলেন নরখাদক হবার। হ্যাঁ, দ্বিতীয়বার পেয়ে তার গেল আরো খারাপ হয়ে গেল। তিনি গেলেন শক্তির সাথে দেখা করতে, যে আপনি দিয়েছিলেন, এখান থেকে ব্যাপারটা শুরু হয়েছে, আমি আবার একটা অভিশাপ পেলাম নরখাদক হবার। নরখাদকই তো হয়েছি, তাহলে সবচেয়ে আগে আপনাকেই খাবো আমি। হ্যাঁ, এবং আপনাকে বলতে শক্তিকে সে খেয়ে ফেলল। তো শক্তিকে খেয়ে ফেললো কলমাসপদ। এই সময় বিশ্বামিত্র এসে কেন যেন এটা করলেন, যে কুমন্ত্রণা ওকে একটা দিলেন যে বশিষ্ঠের বাকি সমস্ত ছেলেকেও তুমি খেয়ে ফেলো। রাইভেলারি বললাম যে রাইভেলারির অনেকগুলো উদাহরণ আছে। প্রথমে একটা ওই কিঙ্কর প্রবেশ করালো, মানে রাক্ষস প্রবেশ করালো, এইখানে এসে বললো সবাইকে খেয়ে নাও। হ্যাঁ, তো এবং কলমাসপদ সবাইকে খেয়ে নিলেন। এবার তার পরের ঘটনাটা ইম্পর্ট্যান্ট, কিন্তু তার আগে আমার মনে হয় এখানেও একটা জিনিস, আমার যেটা মনে হয়েছে, আমার ব্যাখ্যা বা নিজের বোধ, এটুকু বলতে পারি যে নরখাদক হয়ে যাওয়া একজন রাজাকেই এই অভিশাপ দেওয়ার মানেটা কি। আমার মনে হয় নরখাদক হয়ে যাওয়ার মানে মানুষকে মেরে ফেলার অভিশাপ দেওয়া হয়েছে, মানে ইনোসেন্ট লোককে মারার অভিশাপ। রাজা যুদ্ধ করবে সৈন্যের সাথে, যুদ্ধক্ষেত্রে সেটা হবে, কিন্তু তাও আমরা মহাভারতে যখন যখন একজনকে মারতে দেখছি তখনই তার পার্সোনাল কর্ম, তার কারণে তার একটা কিছু হয়েছে, সেই পার্সোনাল কর্মের ফল হিসেবে সে মারা যাচ্ছে। এটা তো আমরা সবসময় দেখেছি। যখনই কর্মফল ছাড়া কাউকে আমি এমনি নিজের ইচ্ছে করে মেরে ফেলছি, তখন আমি নরখাদকের জায়গায় পৌঁছে যাচ্ছি। ঠিক, আমার তাই মনে হয়। হতেই পারে, এটা একটা ইন্টারপ্রিটেশন হতেই পারে। আর একটা ব্যাপার হলো, আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে, সেটা হলো মাংস ভোজিতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যাবে যে তুমি নরমাংস ভোজি হয়ে যাবে। মানে এবার তাতে একটা মানুষের নিজের একটা মানুষের তো জেনারেলি তো কোনো প্রাণীকে মেরে নিজের গোত্রের প্রাণীকে মেরে খায় না, সেজন্যই তো ফুড চেন আছে। যদি এটা কেউ করে তাহলে তার ভেতরে কতটা গিল্ট হতে পারে যে তার অভিশাপের ফলে তার এটা করতে হচ্ছে। এবং সেটা যদি মানুষকে মারা হয় সেক্ষেত্রেও হবে, যদি নরমাংস কেউ খায় তাহলে সেক্ষেত্রেও হবে, কারণ নরমাংস খাওয়ার আগে তো তাকে মারতেই হবে। তো সেটা একটা ইন্টারপ্রিটেশন, ঠিকই বলেছিস। হ্যাঁ, এবার বশিষ্ঠ এই ব্যাপারটা জেনে তো অবভিয়াসলি তার পুত্রশোক, মানে কোন পর্যায়ের পুত্রশোক, যে বিনা কারণে, উনি তো জ্ঞানী মানুষ, উনি জানেন যে কর্ম যদি করে থাকে শক্তি তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী, মানে তার সেই কারণে সে কর্মফল ভোগ করবে। কিন্তু এখানে তো একটা বিনা কারণে তার ছেলেদেরকে মেরে ফেলা হলো, শক্তিকে আমরা মেরে ফেলা হলোই বলি। তো বশিষ্ঠ দুঃখ পেলেন। এবার বশিষ্ঠের যে তেজ এবং শক্তি সেটা আমরা দেখেছি, বিশ্বামিত্রের বিরুদ্ধে সে রিটালিয়েট করতে পারে, সে প্রতিশোধ নিতে পারে। কিন্তু ওই যেটা বলছিলাম, জ্ঞানী এবং শিক্ষিত মানুষের ধর্ম কি, সে বলল যে না, আমি প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়াটা ব্রাহ্মণের ধর্ম নয়। কারেক্ট। তার চাইতে আমার দুঃখ আমি সহ্য করতে পারছি না, আমি আত্মাহুতি দেব, আমি মারা যাব, সুইসাইড করব। তো অবভিয়াসলি উনি চেষ্টা করছেন মরতে, মেরু পর্বতের ওপর থেকে ঝাঁপিয়ে পড়লেন, কিছুই হলো না, কটন মানে তুলোর মতন পড়লেন নিচে। আরও বিভিন্নভাবে আগুনে পুড়ছেন না, কিছুতেই কিছু হচ্ছে না, অনেক রকম চেষ্টা উনি করছেনই, বিফল মনোরথ হয়ে ফিরে এলেন নিজের আশ্রমে। আবার দুঃখ হলো, আবার গেলেন, গিয়ে বলেন এই হচ্ছে না, নদীতে ডুবে মরে যাই। নিজের সারা শরীরে রশি টসি বেঁধে গেলেন, নদীতে ঝাঁপ দিলেন। নদী বলল না না, এই ব্রহ্মহত্যার মতো পাপ আমি করতে পারবো না বশিষ্ঠকে, দড়ি ছিঁড়ে দিল নদী। আবার উনি ভেসে উঠলেন, মানে তো সেই নদীর নাম হলো বিপাশা। হ্যাঁ, পাশ থেকে মুক্ত করেছে সেই নদীর নাম বিপাশা। আবার উনি বলেন না, আরেকটা নদীতে আমি ট্রাই করবো, এই বিপাশা নদীতে হচ্ছে না। সেই নদীতে সে ঝাঁপ দিলেন, নদী পেয়ে গেল ভয়। নদী পেয়ে গেল ভয় যে আরে কি এরকম একটা বড় মানে বশিষ্ঠের মতন ডুবে যাবে, সে শতধা বিভক্ত হয়ে গেল। শতধা বিভক্ত হয়েছিল বলে সেই নদীর নাম হলো শতদ্রু। তো এই সমস্ত হচ্ছিল, চেষ্টা করে যাচ্ছেন, মারা যাচ্ছেন না। এমন সময় তার সাথে দেখা হলো
আরেকটি মহিলার, যার নাম হচ্ছে অদৃশন্তী। হ্যাঁ, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হলো বশিষ্ঠর কিভাবে দেখা হলো এর সঙ্গে। বশিষ্ঠ হঠাৎ করে বেদ পাঠের ধ্বনি শুনতে পেলেন। বলছে আমাকে কে অনুসরণ করছে, আমার পেছন পেছন কে আসছে দেখি। তো ঘুরে তাকিয়ে এই যে এইখানে দেখা হলো তার সঙ্গে অদৃশ্যদন্তী। অদৃশন্তীর ঘটনাটা তুই বল। বেশ, অদৃশ্যদন্তী হলো কে। বশিষ্ঠ জিজ্ঞেস করলেন যে আপনি কে, আর এইভাবে বেদ পাঠ করছে কিভাবে, আপনার গর্ভে, মানে ও দেখতে পাচ্ছে গর্ভে একজন পুত্র আছে। সরি, অদৃশ্যন্তী বলে যে ইনি হলেন, মানে এই আমার যে গর্ভে যে বালক আছে বা যে পুত্র আছে সে হলো শক্তির পুত্র। বশিষ্ঠ বলছে হ্যাঁ, তাহলে আমার বংশের একটা ছেলে জীবিত আছে এবং সে এই বয়সে, মানে 12 বছর ধরে সে গর্ভে আছে এবং সে বেদপাঠ শিখে গেছে। তার মানে তো বুঝতে পারলো যে আচ্ছা, তার মানে এখনো অবধি আমার লিগাসিটা এখনো অবধি তার মানে আছে। তো তাদের খুব খুশি হলেন এবং নিজের পুত্রবধূকে নিয়ে, এই যে ওর এতদিনের যে কষ্ট, যে আমার বংশ ধ্বংস হয়ে গেছে, সব পুত্রকে মেরে ফেলেছে, তাহলে কি করে আমি বেঁচে থাকবো, সেখান থেকে তিনি রিলিফ পেলেন এবং তাকে আশ্রমের দিকে নিয়ে চলে গেলেন। আশ্রমের দিকে যাচ্ছে, এবার কলমাসপদ, ও তো সবকে শেষ করেছে। কলমাসপদ ওকে বশিষ্ঠকে দেখে বলে এই তোর সব ছেলেকে খেয়েছি, এবার তোকে খাবো আমি, তোকে খেলে সব শেষ। তো বশিষ্ঠ এবার ওই অদৃশ্যন্তী ছিল, অদৃশ্যন্তী বলছে কি রে বাবা, এই তো ডেঞ্জারাস নরখাদক লোক, আপনাকে কে বলবে, আমাকে কে বলবে। বশিষ্ঠ বলছে চাপ নিও না, চাপ নিও না, খুব একটা ভয়ের কিছু নেই, এ ভালো রাজা, সাপটাপ পেয়ে এরকম হয়ে গেছে, বেচারাকে একটু মুক্ত করতে হবে বলে ওই জল ফল, কমণ্ডল থেকে জল ফল দিয়ে দিলে। কলমাসপদ হঠাৎ করে দেখছে আয় मैं कहाँ हूँ বলে ফিরে এসছে। ফিরে এসে বশিষ্ঠকে দেখেছে, বশিষ্ঠ বলেছে শোনো, তোমার সাপ মুক্তি হয়ে গেছে, তোমার কোনো চিন্তা নেই, আর এখন থেকে তুমি নিজস্ব ভালোভাবে রাজত্ব করতে পারবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ব্রাহ্মণদের আর দ্বিজদের, যাদের জ্ঞান আছে, যাদের মধ্যে ওই জ্ঞানের তেজ আছে, তাদেরকে কিন্তু সব সময় সেবা করবে এবং তাদের কিন্তু সবসময় মেনে চলবে। তো এবার বলে যে ঠিক, এবার এই কলমাসপদ বলে সে তো ঠিক আছে স্যার, সে তো ঠিক আছে। আগে আমি দুটো আমার নিজের ইন্টারপ্রিটেশন একটুখানি দিই এখানে। একটা হচ্ছে যে একজনের মধ্যে রাক্ষস ভাব প্রকাশ পাচ্ছে, তার মানে তার ইভিল অ্যান্ড গুডের মধ্যে, তার মধ্যে লড়াই চলছে, ইভিল জিতে যাচ্ছে একদম। সেখানে এসে একজন ব্রাহ্মণ বলছে যে একে ভয় পাওয়ার কিছু নেই, তাকে ব্রাহ্মণ জাস্ট জল ছিটিয়ে কি করে ঠিক করে দিতে পারে না তো, তাকে জ্ঞানেরই জায়গার থেকে তার রিয়েলাইজেশন চেঞ্জ করা, তার ভেতরের কোনো একটা বোধকে জাস্ট ট্রিগার করে দেওয়া যে না না না, তুমি যেটা করছো সেটা ঠিক নয়। এক্স্যাক্টলি, এটাই তো আমার মনে হয় এটাই শিক্ষা, যে একজন তাকে ব্রাহ্মণ বা মানে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ একজনের মধ্যে রাক্ষস ভাবটাকে প্রশমিত করে বের করে দিয়ে তার মধ্যে ভালো ভাবটাকে প্রকাশ করে দিতে আবার পারে। 100% পারেন। এবং এখানে যদি আরেকটু অ্যাড করতে হয়, সেটা হলো এই যে গুরু শিষ্যের পরম্পরা, এই পরম্পরাটা তো আমাদের মানে একদম লিগাসি পরম্পরা। এই পরম্পরাটা বহুবার তো এখনও গুরু শিষ্য পরম্পরা খুবই স্ট্রংলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আছে, হ্যাঁ, সঙ্গীতে রয়েছে। এবার ঘটনা হলো যে গুরু যদি ঠিক হয় বা সে যদি সত্যি জ্ঞানী হয়, এরকম টিপিক্যাল ওই বাবাদের মতো না যারা আলতু ফালতু কথা বলে যায় বা যাদেরকে জেলে নিয়ে যেতে হয়, সেসব সে বাবা নয়, যারা অ্যাকচুয়াল জ্ঞানী লোক। আমি আমার জীবনে পেয়েছি এরকম জ্ঞানী লোক যে আমাকে এমন এমন কিছু কথা বলেছে, যেই কথাগুলো আমার জীবনের মানে দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে পৃথিবীর ব্যাপারে। তো এইটা কিন্তু এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা। আমরা যদি র্যাশনালি বিচার করতে চাই তাহলে দিস ইজ ওয়্যার। হ্যাঁ, এবং সেখান থেকে আমার মনে হয় যে দ্বিজ কথাটা ব্যাখ্যা করাই যায়। দ্বিজ মানে হচ্ছে প্রথম তিনটে জাত, প্রথম তিনটে কাস্ট, সেভাবেই তো প্র্যাকটিস হয়ে আসছে বহুদিন ধরে। তো দ্বিজদের মারা যাবে না মানে এটা একটা প্রচন্ড কাস্টিস্ট একটা কমেন্ট, এটা ব্যাখ্যা করাই যায়, অবশ্যই করা যায়। যে তুমি জ্ঞানকে পুজো করো, তুমি দ্বিজদেরকে পুজো করতে হবে না। না মানে কেউ কেউ তো বলতে পারে যে এটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদেরকে মেরো না, সেটা ঠিক আছে, শূদ্রদেরকে মারা যায়, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আমার মনে হয় দ্বিজ মানে দ্বিতীয় জন্ম, অর্থাৎ আমি জন্ম নিলাম একটা প্রাণী হিসেবেই তো জন্ম নিয়েছি আমি। আমার দ্বিতীয় জন্ম কখন হবে? যখন আমাকে শিক্ষিত মানুষেরা আবার শিক্ষিত করবেন এই পৃথিবী সম্বন্ধে এবং জ্ঞান দিয়ে, সেটা আমার দ্বিতীয় জন্ম। আনফর্চুনেটলি আমাদের বেশিরভাগেরই আজকাল আর দ্বিতীয় জন্মটা হচ্ছে না, সে যে জাতেই আমরা জন্মাই না কেন, আমাদের দ্বিতীয় জন্মটা আর হচ্ছে না। কারণ ওই শিক্ষাটা নিয়ে, এই যে বলছেন যে শিক্ষা মানেটা কি, শিক্ষা মানে হচ্ছে ধৈর্য, শিক্ষা মানে হচ্ছে মুক্তি,
সংস্কার থেকে মুক্তি, এই দ্বিতীয় জন্মটা আর হচ্ছে না, এটা একটা আনফর্চুনেট ব্যাপার। চলো এবার কলমাস্পদ এবং বশিষ্ঠ। এবার কলমাস্পদ বলছে যে ঠিক আছে স্যার, আপনি তো আমাকে মুক্ত করলেন, থ্যাংক ইউ, কিন্তু একটা জিনিস বলুন, সেটা হলো আমি পিতৃঋণ কি করে শোধ করবো? আমি মানে আমার তো পিতৃঋণ থেকে মুক্ত হতে হবে, কারণ পাপ করে ফেলেছি, অনেকগুলো পাপ করে ফেলেছি। তো এবার এখানে বশিষ্ঠকে বললেন তাহলে একটা পুত্র দিন আমাকে, যাতে আমার পরবর্তীতে আমি এই যে আপনি আমাকে যে জ্ঞানটা দিলেন সেটা যাতে কন্টিনিউ করতে পারি বা তার একটা করতে পারি। পুত্র তো দরকার, এবং রাজত্ব হিসাবেও পুত্রর দরকার। তো বশিষ্ঠ বললো ঠিক আছে, আমি দেবো, সেটা নিয়ে চিন্তা করবেন না। কেন এটা কেন, মানে বশিষ্ঠকে কেন প্রয়োজন পড়লো সেই গল্পটাও বলে দেওয়া। হ্যাঁ, এইটা না, এটা এখানে একটু ব্রোকেন ন্যারেটিভ আছে। হ্যাঁ, এই গল্পটা অ্যাকচুয়ালি এই পর্বের শেষ গল্প, কিন্তু আমরা এখানে বলে দিই, নইলে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এবার বশিষ্ঠ বললেন দেব, এবং তারপর অযোধ্যাপুরীতে ফিরে গেলেন। বশিষ্ঠর সাথে সঙ্গমের ফলে রাজমহিষী গর্ভবতী হলেন, এবং বশিষ্ঠ তার আশ্রমে ফিরে গেলেন। 12 বছর অবধি, এর আগেও দেখা গেছে আমরা অদৃশ্যন্তীর শক্তির গর্ভেও দেখেছি যে 12 বছর অবধি তার পেটে পুত্র আছে, এবং এখানেও 12 বছর অবধি পুত্র গর্ভ ধারণ করার পর মহিষী বললেন না এটা এখনও বাচ্চা হচ্ছে না। তো সে নিজের পেট পাষাণ খণ্ড দিয়ে ভেঙে ফেলে বা কেটে ফেলে পুত্র পেলেন। এই পুত্রের নাম অশ্বক। অশ্বক বা অশ্মক, এনার জন্মগ্রহণ। এবার কেন এই ঘটনাটা ঘটে? এবার আপনাদের আবার একটা পুরনো গল্পের কথা মনে পড়বে, এটা হলো পাণ্ডু। এবার অর্জুন জিজ্ঞেস করলেন যে গন্ধর্বরাজই পুরো গল্পটা বলছেন। এবার গন্ধর্বরাজকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কলমাস্পদ বশিষ্ঠকে কেন নিয়োগ করলেন? নিয়োগ প্রথার কথা আমরা জানি বা শুনেছি। নিয়োগ প্রথা মানে ব্রাহ্মণদের দ্বারা পুত্র উৎপাদনের প্রথা। আর সেখানে বশিষ্ঠ কেন নিয়োগ হলেন এটা জিজ্ঞেস করেন গন্ধর্বরাজকে। গন্ধর্বরাজ বলেন তাহলে এটা একটা মানে এটা আবার একটা গল্প বলি, যে গল্পটা তোমার সঙ্গে কানেক্টেড, বাট তোমাকে এখনই বলছি না, মানে অন্যভাবে শোনো। এটা হলো কলমাস্পদ যখন রাক্ষস রূপে ওইভাবে রাক্ষস ভেতরে নিয়ে বিচরণ করছিল তো একজন ব্রাহ্মণ আর তার পত্নীকে দেখতে পান, এবং তারা সঙ্গমরত ছিলেন। এখানে ডিরেক্টলি সঙ্গমরত অবস্থায় লেখা নেই, ওখানে আছে কিনা জানি না, আছে, সঙ্গমরত অবস্থায় ছিলেন, এবং ব্রাহ্মণকে উনি নরমাংসভোজী বা নরখাদক ব্রাহ্মণকে খেয়ে ফেলেন। ব্রাহ্মণকে খেয়ে ফেলাতে মানে ঋষি যে ওই ব্রাহ্মণী প্রচণ্ড রেগে যায় এবং বলে যে এইটা তুমি যেটা করলে সেটা ঠিক নয়। এখানে পাণ্ডুর কথা বলতে হবে। পাণ্ডুর সেম ব্যাপারটা হয়েছিল। পাণ্ডু একজনকে মেরে ফেলেছিল সঙ্গমরত অবস্থায়, তারা হরিণ হয়ে সঙ্গম করছিল। কিন্তু এখানে ব্রাহ্মণী বললেন যে তুমিও কিন্তু যদি কোনোদিন সঙ্গম করতে যাও তুমি মারা যাবে। তো সেই কারণে কলমাস্পদ এটা জানতেন, আর বিশেষ করে জ্ঞান হওয়ার পর তো আরও জানলেন, এবং তিনি বললেন যে, এবং ব্রাহ্মণী কিন্তু এখানে একটা বড় সড়ো ওনাকে ব্যাখ্যান দেন যে আমি অপূর্ণ থেকে গেলাম। তুমি আমার স্বামীকে মেরে ফেললে সেটা তো আছেই, বাট আই অ্যাম আনস্যাটিসফাইড, রাইট, একদম ইন দিস প্রসেস। একদম সেটা তুমি যে এত বড় অপরাধ করেছো, তার মানে কিন্তু এখানে ওই আবার বলছি নারী স্বাধীনতা বা নারীদের জায়গা, নারীদের বলার জায়গা, সেক্সুয়াল লিবারেশন, আমি বলছি একদম সেক্সুয়াল লিবারেশন। এটা নিয়ে কোনো রকম ছুতমার্গ ছিল না একেবারে। এই যে ভিক্টোরিয়ান মোরালিটিটা এসছে, যেটা কোনোভাবে একটা মানে বৈদিক ধর্মের মধ্যেও ঢুকে গিয়ে, এখন বৈদিক ধর্মের যারা বাবাটা বা তাদের কথা শুনলে মনে হয় যে ভিক্টোরিয়ান মোরালিটির কথা বলছে এরা। হ্যাঁ, একদম যেটা অনেক পরের, মহাভারত লেখার সময় তো এটা ছিল না, একদমই ছিল না। তা না হলে পরে ওই ব্যাখ্যানটা হয় না। কারেক্ট, একদমই তাই। এবং তিনি পুরো ডিটেলে বলেন, হ্যাঁ একদমই। তো এবার যথারীতি তো কলমাস্পদকে এই কারণেই বশিষ্ঠকে, এবার ব্রাহ্মণে আরেকটা কথা বলেন, যার বংশ তুমি নির্বংশ করেছো সেই বশিষ্ঠকে দরকার পড়বে তোমার। তো এখানেও দেখ একটা সাইক্লিক্যাল একটা ব্যাপার আছে, যাকে তুমি পুত্রহীন করেছো সেই বশিষ্ঠই তোমার জীবনে পুত্র দেবে। এবার এখানে ক্ষমার জায়গা আছে, কারণ বশিষ্ঠ যদি চাইতেন, বশিষ্ঠকে বলছেন আপনি আমাকে পুত্র দিন, বশিষ্ঠ তো বলতেই পারতো তুমি আমার সমস্ত বংশকে নির্বংশ করেছো, আমরা 100 পুত্র খেয়েছো, তোমাকে আমি পুত্র দেবো। কিন্তু বশিষ্ঠ কিন্তু সেটা করলেন না। উনি কিন্তু
যথেষ্ট ক্ষমাশীল বা সহনশীলতার পরিচয় দিয়ে উনি বললেন ঠিক আছে, কারণ বশিষ্ঠ জানেন তার উত্তরাধিকারী আছেন। তো এবার এই ঘটনাটা ঘটলো। এবার এই গল্পটাতে আমরা ব্রোকেন ন্যারেটিভ দিয়ে গেলাম, ওই কেন কলমাসপদ অর্জুনরা জিজ্ঞেস করেছিলেন শেষে। তো যাই হোক, আর যেখানে ফিরে আসি সেটা হলো পুত্র তো জন্মগ্রহণ করলো। এই পুত্র কে? এই পুত্র হলো বিখ্যাত লোক পরাশর। এখানে একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিই আমার মনে হচ্ছে, সেটা হলো বশিষ্ঠ হলো জ্ঞানের একটা এপিটোম। বশিষ্ঠর যে জ্ঞান, সেই জ্ঞানের বারবার বলা হয়েছে মহাভারতে যে বংশানুক্রমিকভাবে জ্ঞানের চর্চা বা জ্ঞানের প্রসার ঘটেছে, বা একটা মানে একজন ওই রকম লেভেলের ব্রহ্মতেজময় মানুষের ডিএনএর মধ্যে সেই জ্ঞানের একটা জায়গা থাকবে, মানে জ্ঞানের একটা অংশ হয়তো থাকে। অ্যাট দ্য সেম টাইম যখনই তার বংশধর হবে সে তো নিজের জ্ঞানটা তাকে দেবেও। বশিষ্ঠর সমস্তটা নির্মূল করে দেওয়া হলো, কিন্তু স্টিল ওই অংশটা কিন্তু থেকে গেল, যে নাকি 12 বছরে বেদপাঠ করা শিখে গেছে। যদি আমরা ডিএনএর জায়গা থেকে ভাবি তাহলে ডিএনএর জায়গায়, কিংবা যদি ধরি ওইরকম ব্রহ্মতেজ যদি ট্রান্সফার হয় তাই। আর সেটা কিন্তু ব্যাসদেব অবধি, সেখানে পরাশর থেকে ব্যাসদেব অবধি কিন্তু এই পুরো ট্র্যাডিশনটা বশিষ্ঠ থেকে কন্টিনিউ হয়ে ফাইনালি মহাভারত লেখার জায়গার থেকেও ব্যাসদেবের একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে। এবার যেমন ঠিকই, মানে হয়তো ব্যাখ্যাটা এটাই, কিন্তু যদি এটা ব্যাখ্যা হয় তাহলে সেটা ভুল। সায়েন্টিফিক্যালি ওইভাবে জ্ঞান কখনো ডিএনএর মধ্যে দিয়ে পাস অন হয় না। কারেক্ট। তো হতেই পারে না। কিন্তু ইতিহাসে শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা ইউরোপে দীর্ঘকাল যাবৎ এই বিশ্বাস হয়ে এসেছে যে বংশানুক্রমিকভাবে জ্ঞান যায়, মানে সেটা নিয়ে ল্যামার্কের থিওরিও আছে। কারেক্ট। এবং জিন বলে একটা এপিসোড আমাদের আছে বৈঠক চ্যানেলে, সেইখানে গিয়ে আপনারা এইটাকে আরো ডিটেলে বুঝতে পারবেন। কিন্তু এই যখন এটা লেখা হচ্ছে, সেটা যে সময়ই হোক না কেন, তখন অবধি কিন্তু এই বিশ্বাসটা ছিল যে আমি যে এই জীবনে যা আমি জ্ঞান অর্জন করলাম বা শক্তি অর্জন করলাম বা বুদ্ধি অর্জন করলাম, যাই অর্জন করলাম, সেটা আমার পরবর্তী জেনারেশনে চলে যাবে, যেটা ল্যামার্কের থিওরি, যেটা ভুল প্রমাণিত হয়ে গেছে বহুদিন আগে। ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ট্রেটস, সেটা হয় না কখনো, কিন্তু এখানে এই বিশ্বাসটা ছিল। এবং নট অনলি দ্যাট, আমার কাছে যদি এটাকে আরেকটুখানি স্পেসিফিক্যালি বলতে হয়, তাহলে আমার মনে হয় যদি এরকম ঘরে জন্মগ্রহণ করা যাবে, এরকম পিতা থাকে যার মধ্যে এত জ্ঞান আছে, তাহলে আমি ছোটবেলা থেকে ওই জ্ঞানটা আমাকে দিতে পারি। জ্ঞানের ধারাবাহিকতা তো একটা আছে, থাকেই, সেটা থাকে, এবং সেটার একটা কি বলবো সিগনিফিকেন্স আমরা ক্রিয়েট করতে পারি যে হ্যাঁ, বশিষ্ঠর না মানে ছেলে হলো শক্তি, এবং শক্তির ছেলে হলো পরাশর, এবং পরাশরকে বশিষ্ঠ যদি জ্ঞান দেন তাহলে অবভিয়াসলি তার জ্ঞান তৈরি হবে, এবং পরাশর তারপর সেই জ্ঞান যদি ব্যাসদেবকে পাস অন করেন। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো শক্তি বশিষ্ঠকে দেখে, বশিষ্ঠর আশ্রমে জন্ম হয়েছে, পরাশর বশিষ্ঠকে পিতা বলে ডেকে ফেলেছে। তো ওর মা বলল না, তুমি পিতামহকে পিতা বলে ডেকো না। তাহলে পরাশর জিজ্ঞেস করে তার মানে আমার পিতা কোথায়? তখন তিনি বললেন যে তোমার পিতাকে কিন্তু ওই কলমাসপদ নামে একটা রাক্ষস আছে, সে খেয়ে নিয়েছে, মানে সে রাক্ষস ছিল তখন। এবার পরাশর বলল যে না, তাহলে এটা তো মারাত্মক ব্যাপার হয়ে গেছে আমার সঙ্গে। এবং পরাশর তখন সেই অর্থে একটু ইয়াংই ছিলেন, এবং যেই জ্ঞানের কথা বা যেই ওই ক্ষমা প্রবণতার কথা, তখনও ক্ষমা প্রবণতা তৈরি হয়নি পরাশরের মধ্যে। ইয়াং ব্লাড, একটু মানে রক্ত গরম ছেলে একদম। সে বলছে আমি সব শেষ করে দেবো, আমার পিতাকে খেয়ে নেওয়া, আমি সব শেষ করে দেবো। এবার এই যে জাস্ট এই আইডিয়াটা নিয়ে তিনি এটা মানে করতে যাচ্ছেন কিছু, বশিষ্ঠ বলেন 1 মিনিট দাঁড়াও, তোমাকে একটু বুঝতে হবে, বোঝার জন্য কি করতে হবে, পরের এপিসোডটা দেখতে হবে। হ্যাঁ, বোঝার জন্য পরের এপিসোডটা দেখতে হবে। কারণ বশিষ্ঠ যে গল্পটা বলেছিলেন পরাশরকে, তাকে নিরস্ত করার জন্য, তাকে তুমি থামো বলে, এই গল্পটা একটা লম্বা গল্প, অনেকটা লম্বা গল্প, এবং অনেক কিছু এখানে ঔর্ব বলে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন আছে, এবং সেখানেও রাগ কী করে প্রশমন করা যায় তার ব্যাখ্যা আছে। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, ক্রোধাগ্নি, মানে লিটারালি, মানে ক্রোধাগ্নি মানে মেটাফরিক্যালি না, লিটারালি ক্রোধের অগ্নিকে কোথাও একটা সমাহিত করার গল্প আছে। সেটা আমরা পরের এপিসোডে বলবো। আজকের এপিসোডে হোপফুলি আপনাদের গল্পটা তো শুনলেনই, বা আমাদের ইন্টারপ্রিটেশনগুলো বোধহয় আপনাদের মানে যতদূর আমাদের মনে হয় নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাদের যদি কোনো ইন্টারপ্রিটেশন থাকে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করব।
দেখা হচ্ছে পরের এপিসোডে। তো পরের এপিসোডে কী গল্প সেটা তো অলরেডি ক্লিফ হ্যাঙ্গারে রেখেই দিলাম। তো পরের এপিসোড দেখতে অবশ্যই আসতে হবে। আর যদি এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিন। আর যত লোক আছে আপনাদের যতটুকু ভালো লাগা, সেই ভালো লাগার লোকজন আরও যাদের ভালো লাগতে পারে এই ধরনের কন্টেন্ট তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, তাতে আমাদের সাবস্ক্রাইবার বেসটা বাড়বে। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা বারবার বলি আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা টাটা।